আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মাহমুদ আকন, পড়াশোনা করছি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। আজকে আমরা ভরবেগের সংরক্ষণশীল নীতি থেকে ছোট একটি প্রবলেম দেখব। তো এখানে এম ভরের দুইটি বস্তু আছে, একটা বস্তু ভি বেগে গতিশীল এবং আরেকটি বস্তু স্থির আছে। তো এই দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলে বস্তুদ্বয়ের বেগের মান এবং দিকটা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, আমরা ছোট একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি যে আসলে তাদের সংঘর্ষের পরে তাদের বেগের পরিবর্তনটা কীরকম হবে এবং তারা আসলে কোন দিকে যাবে তার একটা আইডিয়া আমরা করতে পারবো। তো দেখো, বস্তুদের আসলে সংঘর্ষ ঘটলো এবং তারা দুইটা দিকে চলে গেল। তো আমাদের আসলে এই যে দুইটা বেগের মান বের করতে হবে এবং তারা আসলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই কোণ দুইটা বের করতে হবে। তো দেখো, আমাদের দুইটা বস্তু যে দুই লাইন বরাবর চলে গেছে আমরা কিন্তু ওই দুই লাইনটা পেয়ে যাচ্ছি, তাই না? তো আমাদের আসলে এক্স অক্ষের সাথে এই লাইন দুইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে এইটা বের করতে হবে, তাহলে কিন্তু আমরা দিক পেয়ে যাচ্ছি। ওকে, তো এখানে একটা মজার ব্যাপার হলো, দেখো সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে এক নম্বর বস্তুটার বেগটা কিন্তু জাস্ট আনুভূমিক বরাবর ছিল, তাই না? মানে এক্স অক্ষ বরাবর ছিল, কিন্তু সংঘর্ষের ঠিক পরেই দেখো তাদের ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এর পরে কিন্তু তাদের আর ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে না। মানে সংঘর্ষের ঠিক পর মুহূর্তে তাদের যে ডিরেকশনটা ছিল ওই ডিরেকশনেই কিন্তু তারা চলতেছে এবং তাদের বেগের মানটাও কিন্তু চেঞ্জ হচ্ছে না। দেখো, বেগের মানটাও কিন্তু সেমই আছে। তো আমাদের জাস্ট বেগের মানটা এবং ওই অ্যাঙ্গেল দুইটা বের করতে হবে, এটাই আমাদের প্রবলেমটা। তো সংঘর্ষের পরে ধরে নিলাম যে প্রথম বস্তুটা v1 বেগে এক্স অক্ষের সাথে θ1 ডিগ্রি কোণে যাবে এবং দ্বিতীয় বস্তুটা v2 বেগে এক্স অক্ষের সাথে θ2 কোণ করে যাবে। তাহলে এখানে আমরা ভরবেগের সংরক্ষণশীল নীতি থেকে কি লিখতে পারি? আমাদের আদি যে টোটাল ভরবেগটা ছিল এক্স অক্ষ বরাবর mv, তাই না? যেহেতু শুধুমাত্র প্রথম বস্তুটা ভি বেগে এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল, তার মানে আদি টোটাল এক্স অক্ষ বরাবর যে ভরবেগটা ওইটা হবে mv এবং পরবর্তীতে মানে সংঘর্ষের পরে এক্স অক্ষ বরাবর যে টোটাল ভেলোসিটিটা এটা কি হবে? এম ভি ওয়ান কজ θ1 প্লাস এম ভি টু কজ θ2, রাইট? এরকম হবে। তো এইখানে আমরা ছোট একটা জিনিস দেখি যে এখানে আসলে θ2 এর মানটা তোমার হিসাব করে অত বড় হিসাব করে বের করার লাগে না, কিন্তু এটা আমরা নর্মালভাবেই বের করতে পারি। দেখো, এইখানে আমাদের এই অংশটার দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ আর ধরতে পারি এবং এইখানে যদি একটা এ পয়েন্ট আর এটা যদি বি পয়েন্ট নামকরণ করি তাহলে আসলে এ বি এর দৈর্ঘ্যটা কত হয়? এ বি এর দৈর্ঘ্যটা কিন্তু এক্স্যাক্টলি 2r হয়, রাইট? তাহলে এইখানে আমাদের সাইন θ2 ইকুয়াল কি লিখতে পারি? সাইন θ2 ইকুয়াল টু লিখতে পারি আমরা r ডিভাইডেড বাই 2r, রাইট? তার মানে θ2 কিন্তু আমাদের 30 ডিগ্রি চলে আসতেছে এখানে। তাহলে যেহেতু আমাদের 30 ডিগ্রি, তাহলে এইখানে আমরা θ2 এর মানটা 30 ডিগ্রি বসিয়ে দিতে পারি। θ2 এর মানটা এখন থেকে আমরা কি ইউজ করব? 32 ডিগ্রি, 32 ইউজ করব। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে কি আসে? ভি ইকুয়াল v1 cos θ1 প্লাস √3 ডিভাইডেড বাই 2 v2, এরকম একটা কিছু আসবে। ওকে, তো এখান থেকে আমরা যদি v1 cos θ1 এর একটা মান বের করতে চাই, এটা ইকুয়াল টু আসবে কি? v মাইনাস √3 ডিভাইডেড বাই 2 v2, এরকম একটা কিছু আসবে। তাহলে এটাকে আমরা একটা নাম দিলাম, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, তো এরপরে আমরা দেখি যে ওয়াই অক্ষ বরাবর আসলে ওদের উপাংশগুলো কীরকম হবে। তো দেখো, এই যে v1 বেগের ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে উপরের দিকে এবং v2 বেগের কিন্তু ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে একটা উপাংশ থাকবে এই দিকে, রাইট? তাহলে আমাদের টোটাল ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো সেইগুলোর যোগফল কি হবে? দেখো, ফার্স্টে যেহেতু প্রথম বস্তুটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল, তার মানে আমাদের ওয়াই অক্ষ বরাবর টোটাল ভরবেগটা কত? 0। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন সংঘর্ষের পরে ওয়াই অক্ষ বরাবর টোটাল ভরবেগটা কি হবে? এম ভি ওয়ান সাইন θ1 প্লাস এম ভি টু সাইন মাইনাস θ2। আচ্ছা, এখানে কেন মাইনাস θ2 হলো? দেখো, এখানে θ2টা কিন্তু আসলে এক্স অক্ষের নিচের দিকে ধরছি। আমরা θ1টাকে যদি উপরের দিকে ধরি তাহলে θ2টা নিচের দিকে। তো যেহেতু θ2টা নিচের দিকে, এই কারণে এটা আমরা মাইনাস θ ধরে নিছি। তো সাইন মাইনাস θ মানে কি? সাইন মাইনাস θ মানে হলো মাইনাস সাইন θ, তাই না? তো এটাকে আমরা একসাথে লিখে দিতে পারি মাইনাস এম ভি টু সাইন
থিটা টু এরকম লিখতে পারি। তো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের কি আসে B1 সাইন থিটা 1 ইকুয়াল টু B2 সাইন থিটা 2, রাইট? তো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। তো দেখো এখন 1 আর 2টাকে আমরা যদি বর্গ করে যোগ করি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে আমাদের কি আসে 1 নম্বরকে বর্গ করলে দেখো ডান পাশে একটা রাশি আছে আমাদের এইটা, এবং বাম পাশে একটা রাশি আছে। তো এই দুইটাকে আমরা বর্গ করে যোগ করব, তাহলে বাম পাশে আমাদের টোটাল চলে আসে V1 স্কোয়ার কজ স্কোয়ার থিটা 1, অ্যান্ড দ্বিতীয়টাকে যদি বর্গ করে যোগ করি V1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1, এরকম একটা কিছু আসবে। এবং ডান পাশেরগুলো যদি আমরা বর্গ করে যোগ করি V মাইনাস √3/2 V2 তার স্কোয়ার প্লাস হবে কি V2 সাইন থিটা 2 তার স্কোয়ার, এরকম একটা কিছু আসবে। ওকে, তো এইখানেও কিন্তু আমরা আসলে থিটা 2 এর মানটা বসিয়ে দিতে পারতাম। দেখো থিটা 2 এর মান আমরা কত পাইলাম 30 ডিগ্রি কিন্তু পায়ে গেছি অলরেডি, তাই না? তাহলে এখানে যদি আমরা 30 ডিগ্রি বসিয়ে দেই থিটা 2, তাহলে সাইন 30 ডিগ্রি এর মান কত? সাইন 30 ডিগ্রি এর মান হলো 1/2। তাহলে এইখানে আমরা ডিরেক্টলি ওই মানটা বসাই দিতে পারি, ওইখানে মানটা আসবে V2 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রির মান 2, এরকম একটা কিছু আসবে। যেহেতু আমাদের এই যে সাইন 30 ডিগ্রি এর মান আসে 1/2, তার মানে 1/2 ইন্টু V2, এভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশনটা কীরকম আসে? এখান থেকে ইকুয়েশনটা আসে V1 স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি আমরা বর্গ করি V স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3 ডিভাইডেড বাই 2V ইন্টু V2 প্লাস আসবে কি? প্লাস আসবে 3 ডিভাইডেড বাই 4 V2 প্লাস আসবে এইটার স্কোয়ার, রাইট? সরি V2 স্কোয়ার হবে, অ্যান্ড এখানে আসবে কি V2 স্কোয়ার ডিভাইডেড বাই 4, আমাদের এরকম একটা ইকুয়েশন আসবে। ওকে, এখন আমরা সেম ম্যাথটাতে যদি ভর বেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করলাম, এখন যদি আমরা একটু গতিশক্তির বা শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আসে একটু দেখি। তো দেখো প্রথম বস্তুটার ইনিশিয়াল যে গতিশক্তিটা ছিল এটা কি ছিল 12 mv স্কোয়ার, এবং দ্বিতীয় ক্ষেত্রে মানে সংঘর্ষের পরে দুইটার গতিশক্তির যোগফলটা কী হবে 12 mv1 স্কোয়ার প্লাস 12 mv2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু ইজিলি লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, রাইট? তো এইখানে দেখো আমাদের যে ভি স্কোয়ারের ফর্মুলাটা আছে ওইখানে জাস্ট আমরা ভিটাকে যদি আমরা রিপ্লেস করি V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসে V1 স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা মানটা বসাই V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস, দেখো এখান থেকে 2টা কাটা চলে যাবে √3, অ্যান্ড ভি এর মানটাও যদি আমরা এখানে রিপ্লেস করি ভি ইকুয়াল টু আসবে √V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার ইন্টু এটার সাথে এই V2টা থাকবে প্লাস আসবে এই দুইটা যদি আমরা যোগ করি তার মানে এখানে চলে আসে V2 স্কোয়ার, এরকম একটা সমীকরণ আমাদের চলে আসবে। তো দেখো উভয় পাশ থেকে আমাদের V1টা বাদ হয়ে যাবে, তখন আমাদের টোটাল সমীকরণটা কি আসবে 2V2 স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি √3 V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার V2, এরকম বলতে পারি। তো দেখো উভয় পাশে যেহেতু দুইটা V2 আছে তাহলে এখান থেকে আমরা একটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে চলে আসবে 2V2 ইকুয়াল √3 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, রাইট? এরকম একটা কিছু আসবে। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করি বা উভয় পাশে বর্গ করি তখন কি আসে 4V2 স্কোয়ার ইকুয়াল টু 3V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, রাইট? এরকম একটা কিছু আসবে। তো এখন এটাকে যদি আমরা একটু বিয়োগ করি তখন কি আসে দেখো এই পাশে আছে 3V2 স্কোয়ার, এটা এই পাশে নিয়ে আসলে আমাদের আসে V2 স্কোয়ার ইকুয়াল টু কি আসবে ইকুয়াল টু আসবে 3V1 স্কোয়ার, রাইট? এরকম আসবে। তাহলে আমরা V2 এর মানটা কি পাচ্ছি V2 ইকুয়াল টু পাচ্ছি √3V1, এইটা। আচ্ছা, এখন যদি আমরা এই V2 এর মানটা এই সমীকরণটায় রিপ্লেস করি তাহলে আমাদের কি আসে V স্কোয়ার ইকুয়াল টু V1 স্কোয়ার প্লাস 3V1 স্কোয়ার, এরকম একটা কিছু আসবে। তার মানে আমাদের চলে আসলো 4V1 স্কোয়ার
ইকুয়াল ভি স্কোয়ার, রাইট? এরকম আসবে। তাহলে আমাদের ভি ওয়ান ইকুয়াল টু কী আসে? ভি ওয়ান ইকুয়াল টু আসে ভি ডিভাইডেড বাই টু। তার মানে আমরা কিন্তু আমাদের একটা বেগের মান অলরেডি পেয়ে গেছি, যে আমাদের ভি ওয়ানের মানটা লাগবে, এবং এটা আমরা ভি এর মাধ্যমে বের করতে পারছি। তো এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে আমাদের কি আসে? ভি টু ইকুয়াল √3 ডিভাইডেড বাই টু ইন্টু ভি। তাইলে আমরা ভি ওয়ানের একটা মান বের করতে পারলাম এবং ভি টু এর আরেকটা মান বের করতে পারলাম, তাই না? দেখো এই দুই মানটাই কিন্তু আসলে ভি এর সাপেক্ষে আসছে। তো আমরা শুধুমাত্র ভি এর মানটা জানি, তো ভি এর মানের সাপেক্ষে আমরা ভি ওয়ান এবং ভি টু এর মানটা বের করে ফেলতে পারছি। তো এইখানে দেখো আমাদের 2 নম্বর যে সমীকরণটা ছিল ভি ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল ভি টু সাইন থিটা টু। তো এই সমীকরণ থেকে আমরা আবার কি পাই একটু দেখি। ভি ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল ভি টু সাইন থিটা টু। তো এখানে সাইন থিটা টু এর মানটা কি পাইলাম আমরা? 1/2, বিকজ থিটা টু ইকুয়াল টু 60 ডিগ্রি। তাইলে আমরা পাচ্ছি এখানে ভি ওয়ান সাইন থিটা ওয়ান ইকুয়াল ভি টু ডিভাইডেড বাই টু। তাহলে এখানে আমাদের সাইন থিটা ওয়ানটা কি আসে? সাইন থিটা ওয়ান ইকুয়াল টু আসে ভি টু ডিভাইডেড বাই টু ভি ওয়ান, রাইট? এরকম একটা কিছু আসবে। তাহলে ভি ওয়ান অ্যান্ড ভি টু এর যে আমরা একটা রিলেশন পাইলাম একটু আগে, ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান ইকুয়াল টু কি? √3 বলা যায়, তাই না? তাহলে √3 ডিভাইডেড বাই টু। তাহলে সাইন থিটা ওয়ান আসলো আমাদের √3 ডিভাইডেড বাই টু। তাহলে থিটা ওয়ান ইকুয়াল টু কত? থিটা ওয়ান ইকুয়াল টু আসে আমাদের 60 ডিগ্রি। তার মানে প্রথম যে বস্তুটা, সেই বস্তুটা আমাদের ভি ওয়ান বেগে যাচ্ছে কোথায়? 60 ডিগ্রি কোণে। এবং দ্বিতীয় যে বস্তুটা, ওইটা ভি টু বেগে যাচ্ছে কোথায়? দেখো এই যে আমাদের থিটা 2 ডিগ্রি কোণে, মানে 30 ডিগ্রি কোণে। অর্থাৎ প্রথম বস্তুটা আমাদের 60 ডিগ্রি কোণে যাবে, এবং দ্বিতীয় যে বস্তুটা, এটা আমাদের 30 ডিগ্রি কোণে যাবে। একটা যাবে ভি ওয়ান বেগে, আর একটা যাচ্ছে আমাদের ভি টু বেগে। এবং ভি ওয়ানে ও ভি টু এর কিন্তু আমরা দুইটা মান অলরেডি বের করছি। এই যে একটা ভি ওয়ানের মান আসছে ভি ডিভাইডেড বাই টু, অ্যান্ড ভি টু এর যে একটা মান আসছে √3/2 ইন্টু ভি। তো আমরা এখানে শুধুমাত্র ভি এর মানটা জানতাম, এবং ভি এর মানের সাপেক্ষে আমরা ভি ওয়ানের একটা মান বের করলাম, অ্যান্ড এইখানে ভি টু এর আরেকটা মান বের করলাম। তো এই হলো আমাদের মোটামুটি সলিউশনটা।